যে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করে বসবে? এই ধরনের কথা বাংলাদেশে কি এই সাহস আছে, বা বাংলাদেশ কি আসলে এটা করবে কিনা, এইটা নিয়ে হয়তো অনেকে চিন্তা করছেন। আবার অনেকে হয়তো চিন্তা করছেন যে নাকি আমি পাগল হয়ে গেলাম, যে আমি পাগল হয়ে গেছি কিনা, যে আমি বলছি যে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে। হ্যাঁ, আমি যে কথাটা বলছি সেটার পেছনে যুক্তি আছে, এবং আসলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি। এবং কেন মনে করি এবং কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করার জন্য আমি এই মুহূর্তে এখানে এসেছি। প্লিজ আপনারা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো শেয়ার করুন, এতে সকলেরই বুঝার সুবিধা হবে। আমি যে জন্য আপনার বলছি যে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে, সে আক্রমণটা কিভাবে হবে আপনি একটু বুঝেন। আমি অন্য একটা ঘটনা বলি। আপনার ইন্ডিয়াতে পেহেলগামে যে সন্ত্রাসী আক্রমণ করেছিল, বা আপনার এই মুম্বাইতে হোটেল আক্রমণ করেছিল, এগুলো কি সরাসরি কি আসলে পাকিস্তান সেনাবাহিনী এসে আক্রমণ করেছিল বিমান দিয়ে, কামান দিয়ে? না, তা করেনি। পাকিস্তানের যে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে সেগুলো এসে এখানে আক্রমণ করেছে। এরপরে দুইটা দেশের মধ্যে এই যুদ্ধ অবস্থা। কারণ হচ্ছে পাকিস্তান সবসময় জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শেল্টার দিয়েছিল, ট্রেনিং থেকে শুরু করে সবকিছু তারাই দিয়েছিল, এবং তারাই তৈরি করে এগুলোকে পাঠিয়েছিল যে যাও যে মারো, মাইরা দিলে কি হবে। আমরা তো আর সরাসরি মারিনি, শুধু আমি বিশ্বের বলবো যে আমাদের এখান থেকে সন্ত্রাসী গোষ্ঠী যা মারছে, যেমন আইএস যেরকম মারে বা অমুক যেরকম মারে এরকম হবে, আমরা তো এরকম করিনি। এরপরও কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু দুই দেশের সাধারণ জনগণের। তো সবচেয়ে বেশি ক্ষতি সবসময় পাকিস্তানির হয়েছে, কারণ ইন্ডিয়া যে এয়ার স্ট্রাইক করেছে, এট এ টাইম এয়ার স্ট্রাইক করে বিভিন্ন জায়গায় মেরেছে। তো এই যে সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে মারানো হচ্ছে, সেটার একটা নমুনা দেখেন বাংলাদেশে এখন। এই যে বাংলাদেশে গত 2 দিন ধরে দেখতেছেন ইসকন নিষিদ্ধ হওয়ার দাবিতে কেউ অস্ত্র নিয়ে সরাসরি মিছিল করছে, কেউ কেউ আবার নরেন্দ্র মোদীকে জবাই করে দেওয়া বা ইন্ডিয়ার ইসকনকে ভেঙে ফেলা, ইন্ডিয়াকে আক্রমণ করার ব্যাপারে বলছে। এবং আপনারা এটাও জানেন যে আমাদের পুলিশ প্রধান উনিও বলেছে ইন্ডিয়া বাড়াবাড়ি করলে ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করে দিবেন। বিএনপির একজন নেতা, এত বড় নেতা, উনিও বলেছেন সেম কথা, একই কথা উনি। আর এর আগে তো পাকিস্তান তো অলরেডি বলেই দিয়েছে যে এইবার ইন্ডিয়াতে আক্রমণ করলে পূর্ব দিক থেকে আক্রমণ করবে, পূর্ব দিক বলতে আমরা। আবার জামাতের নায়েবে আমির উনি আমেরিকা যেয়ে বলেছেন যে 50 লক্ষ সেনা রেডি, 25 লাখ আছে যারা সরাসরি যুদ্ধ করবে, বাকি 25 লাখ গেরিলা যুদ্ধ করবে এবং গজবাতুল হিন্দ করবে। এ হচ্ছে যে যখন অবস্থা, তখন আপনারা দেখেন আমাদের বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারবেসটা তৈরি করেছিল, সেই এয়ারবেসটার উপরে খুব ভালোভাবে এখন নজর দিয়েছে চায়না। চায়না নজর দিয়েছে, চায়না এখানে এই এয়ারবেসটাকে ঠিকঠাক করে এখানে যুদ্ধ বিমান টিমান এনে রাখার কথা, স্যাটেলাইট ট্যাটেলাইট লাগানোর কথা। মানে হচ্ছে যে তারা এখান থেকে ইন্ডিয়াকে দিকে নজর দিবে, কারণ আমাদের এই লালমনিরহাটের এই এয়ারবেসটা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। মানে যেটা 4 মিনিটেরও কম সময়ে যে কোনো একটা বিমান লালমনিরহাট থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে লালমনিরহাটে ঢুকে যেতে পারে একদম মিডল বরাবর। ইন্ডিয়ার বর্ডার থেকে 50 কিলোমিটার ভিতরেও ঢুকে যেতে পারে 4 থেকে 5 মিনিটের ভেতরে। সুতরাং এই জন্য ইন্ডিয়ার কাছে যেমন এটা সেন্সিটিভ, চায়নারও এটা দরকার, কারণ ওখানে স্যাটেলাইট থাকলে, রাডার থাকলে ওরাও দেখতে পারবে যে ইন্ডিয়া কি করতেছে না করতেছে, যেহেতু এখন সবকিছুতে স্যাটেলাইটের যুগ। এই হচ্ছে যে অবস্থা। আবার এইখানে এখন এই জায়গায় এই তেলে ঘি ঢেলেছেন হচ্ছে যে আপনার আমাদের বর্তমানের সেনাবাহিনীর কিছু লোক এবং সশস্ত্র কিছু গোষ্ঠী। আপনারা জানেন যে ইন্ডিয়ান সেনাবাহিনীর 4 জন গোয়েন্দা কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন 3 দিনের সফর। এটা গোপন রাখা হয়েছে, প্রথমে যদিও বলা হয়েছিল যে আসছেন, কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী থেকে এটা গোপন রাখা হয়েছিল, কারণ এটা নিয়ে আবার কথাবার্তা চলতেছিল। এই জন্য এরা 3 দিনের জায়গায় 4 দিন থেকেছেন, এবং 4 দিন থেকে তারা সারা বাংলাদেশে 8টা ক্যাম্প চিহ্নিত করে দেখিয়ে দিয়ে গেছে, এবং এমনকি তারা স্যাটেলাইট ইমেজ, সরাসরি জায়গার ফুটেজ সহ, ভিডিও ফুটেজ, ছবি সব সহ সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে গেছেন যে এইখানে আপনাদের জঙ্গি ট্রেনিং হচ্ছে, এই জঙ্গিরা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাইতে পারে। এটা যাইয়া আজকে 1 সপ্তাহ হয় না, এরই ভিতরে গত 2 দিন আগে
পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড হঠাৎ করে বাংলাদেশে আছেন এবং উনি আজকে দুদিন ধরে বাংলাদেশে থাকছেন, ঘুরছেন। এছাড়া তো আপনারা জানেন যে পাকিস্তানে যে আইএস আছে, আইএস বলতে আপনার যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেটা আছে, এটা প্রায় 3,500 কর্মী বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে। এর ভিতরে 2-3টা জাহাজ আসছে, এই জাহাজে করে আসলে কি আসছে না আসছে এইটা নিয়ে ব্যাপক কথাবার্তা আছে। আসলে বলা যায় না, কারণ এইসব জাহাজগুলোর কোনো চেকিং হয় না। তো চেকিং না হলে তাহলে অবৈধ জিনিস আসছে, বা হেরোইন তো আসবে না, আসলে অস্ত্রই আসবে, কারণ পাইকারা অস্ত্রই দিবে বাংলাদেশে। এটা হইতে পারে, কারণ সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিবে। কারণ হচ্ছে পাকিস্তানের ব্যাপার হচ্ছে যে পাকিস্তান চট্টগ্রাম অঞ্চল দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিলে তারা 7 সিস্টারে গ্যাঞ্জাম লাগায় রাখতে পারবে। আবার এই দিকে যাইয়া আপনার উত্তরবঙ্গের দিকে দিলে সেইখান থেকে ওই যে আপনার বাকি কলকাতা মলকাতা ওই সব সাইডে একটু গ্যাঞ্জাম লাগায় রাখতে পারবে। ইন্ডিয়াকে একটু অস্থিতিশীল করে রাখা, এতে পাকিস্তানের সুবিধা হচ্ছে যে পাকিস্তান তখন বেলুচ নিয়ে একটু মাথা ঘামাইতে পারবে এবং কাশ্মীর নিয়ে তাদের একটু সান্ত্বনা থাকবে, কারণ ইন্ডিয়া কয় দিকে ব্যস্ত থাকবে। এদিকে আবার চায়না আছে, ইন্ডিয়ার আর একটা ভয় আছে চায়না, যদি চায়নার সাথে এখন মোটামুটি একটা নেগোজিয়েশন আছে। এদিকে আপনাদের মায়ানমারের যে বর্ডারটা চায়নার সাথে ছিল, সেই অঞ্চলটা পুরো একটা বিদ্রোহী গোষ্ঠী দখল করে ফেলেছিল। ফেলানোর পরে কি হলো, গত 1 সপ্তাহ আগে আবার এমন বোম্বিং করলো চাইনিজ বিমান দিয়ে, চায়না থেকে পাওয়া বিমান, রাশিয়া থেকে পাওয়া বিমান এবং ড্রোন দিয়ে এমন ভাবে মেসাকার করলো যে এটা আবার সে সরকারি বাহিনীর হাতে চলে গেছে। সুতরাং ওই সাইড দিয়েও এটা গন্ডগোল দমন করে দিয়েছে চায়না। তার মানে চায়নার বর্ডার ক্লিয়ার করছে, কিন্তু আমাদের 270 কিলোমিটার জায়গা সেটা আমরা এখন দখল করতে পারিনি, সেটাতে আমাদের এখানে ওরাই দখল করে বসছে, সন্ত্রাসী গ্রুপগুলো। আবার আসি আপনাদের সেই কথায় যে বাংলাদেশ যে আক্রমণ করবে, দেন বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী সরাসরি আক্রমণ করবে না। এখন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে পাকিস্তান আমাদের দেশের ভিতরে যেসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদেরকে দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ চালাবে। সে ইন্ডিয়াতে যখন আক্রমণ চালাবে, ধরেন যে কোনো ভাবে আক্রমণ চালালে সেটা ইন্ডিয়া তখন দেশের সার্বভৌমত্বের আক্রমণ মনে করবে এবং তারা তখন শুরু করবে আমাদের। তা আমাদের মারলে তো ভাই আমরা 10 মিনিট টিকার মতো ক্ষমতা আমাদের নাই। কেন নাই? ইন্ডিয়া থেকে একটা বিমান আসতে লাগবে মাত্র, যে কোনো একটা ফাইটার জেট পাঠাইতে লাগবে আমাদের 7 মিনিট, ওই যে আপনার বললাম রংপুরের ওই সাইড থেকে। এবং আর যদি আমাদের রক্ষা করার জন্য কি আসবে পাকিস্তান, পাকিস্তান থেকে একটা যুদ্ধ বিমান বাংলাদেশে আসতে সর্বনিম্ন 2 ঘন্টা 35 মিনিট লাগবে। আপনার গুগল সার্চ করলে যে কেউ পেয়ে যাবে ইন্ডিয়া থেকে কতক্ষণ আর পাকিস্তান থেকে কতক্ষণ লাগবে একটা জেট ঢুকতে। কারণ আপনারা যারা বাংলাদেশ থেকে কলকাতা গিয়েছেন, ঢাকা থেকে কলকাতা যাইতে দেখছেন আমরা 45 মিনিটের ফ্লাইটে চলে গেছেন। শুধু একটা ফাইটার জেট এর 4 গুণ স্পিডে চলে। তাহলে এবার চিন্তা করেন যে কতক্ষণের ভিতরে এসে পৌঁছাবে। এই যখন অবস্থা, যে এই অবস্থায় এর ভিতরে দেখেন মৌলবাদীদের তাণ্ডব তারা শুরু করে দিয়েছে, মানে যে যুদ্ধ তারা করতেই হবে, তারা যে কোনো উপায়ে ইন্ডিয়া দখল করবেই। এবং এদের কথা হচ্ছে ইন্ডিয়া হিন্দু, ইন্ডিয়াকে দখল করবে, মানে ইসলামী জোশে দখল করবে। ইসলামী জোশ কিন্তু যে প্যালেস্তাইনের লোকজন দেখাইছিল, ইসরায়েল কি তাকে শোয়াই দিছে, জোর আর খাটে নাই। তো এইবারও আমাদেরকে ফালানোর চেষ্টা করতে সেটা। এখন আপনারা বলতে পারেন যে কিভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে কাজ করবে। দেখেন সন্ত্রাসী গোষ্ঠী 2-3 ভাবে কাজ করতে পারে। একদম নিম্নমানের কিছু ড্রোন দিবে যেখানে এক্সপ্লোসিভ ভরা থাকবে, 2-4-5 কিলো করে ড্রোন। এই ড্রোন গুলোকে এট এ টাইম উড়াই দিবে, যারা উড়াবে তারা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরে থাকবে, কারণ সেনাবাহিনীর পোশাক চুরি করে না, কুকি চীনের পোশাক যেরকম বাংলাদেশে বানানো হয় ওইভাবে করবে, বিভিন্ন অঞ্চল থেকে ওইভাবে করে ফেলবে। এই তার কারণ লক্ষণটা দেখছেন আপনারা, আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু কয়েকদিন আগে বলছে 8,000 লোককে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। এবং আপনারা গত 2 দিন আগে ডিবিসি চ্যানেলের সময় একটা ভিডিওতে দেখেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়িতে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ। আমার কাছে যতটুকু খবর আছে এখানে ইন্টারভিউ হচ্ছে যে ওরা খুব দ্রুত আগামী 2 মাসের ভিতরে 2,000 2,000 নার্স তৈরি করবে, যেগুলো মহিলা এবং পুরুষ নার্স সমান তালে, 1,000 পুরুষ 1,000 মহিলা নার্স। এদেরকে নাকি বাংলাদেশের যে কোনো সময় গৃহযুদ্ধ লাগলে এদেরকে লাগবে, এই জন্য এই চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এবং আজকে মাহফুজ আলমও বলছে যে বাংলাদেশে 2-4 মাসের ভিতরে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা, এখানে যদি ইসলামী মৌলবাদীরা লাগে তাহলে এটা আরো ভয়াবহ অবস্থা হবে।
সব দিক যদি চিন্তা করেন তাহলে এবার দেখেন যে কথাগুলো মিলে কিনা। এবং সবচেয়ে সহজ পাইক্যাদের দ্বারা যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী গ্রুপগুলোর দিয়া যে কোনো উপায়ে, রকেট লঞ্চার হোক, ড্রোন দিয়ে হোক, ড্রোন মানে হচ্ছে ছোট ড্রোন দিয়ে হোক, যে কোনো উপায়ে ইন্ডিয়াতে অ্যাটাক করাবে, এবং যেটার পুরো দায়ী দায়িত্বটা আমাদের দেশের, আমাদের ঘাড়ের উপরে আসবে। আর আমাদের ঘাড়ের উপরে আসলে ইন্ডিয়া বিমানও লাগবে না, ইন্ডিয়া জাস্ট বর্ডার থেকে মিসাইল ছুড়লেই আমাদের যে কোনো সেনা ক্যাম্প, যে কোনো আবাসস্থল মিসাইলের ধাক্কায় 6 মিনিটের মাথায় চুরমাচুর হয়ে যাবে, আমরা বাধা দেওয়ারও কিছু থাকবে না। সুতরাং এখন আপনারা চিন্তা করেন যে আমি যেটা বললাম আপনাদেরকে, যে ইন্ডিয়ার উপরে বাংলাদেশ যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, আর সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এই কারণগুলো সবরা অলরেডি তৈরি করছে, যেটা আমাদের উপদেষ্টারাও বলছে। মাহফুজের মতো তথ্য উপদেষ্টা, তার কাছে তথ্য না থাকলে সেই কথা বলে না, তথ্য উপদেষ্টা উনি। ওনার কাছে যদি সিরিয়াস তথ্য না থাকে উনি জীবনে কোনোদিন বলতো না যে গৃহযুদ্ধ বাঁচবে, এবং যদি মৌলবাদীরা জয়েন করে তাহলে এটা আরো ম্যাসাকার হবে। তার মানে গৃহযুদ্ধটা ওনারাই বাজাচ্ছে, ওনাদের ছত্রছায়ায়, পাকিস্তানের ছত্রছায়ায় ইন্ডিয়ার উপর একটা ছোট্টখাট্ট হইল আক্রমণ করে সেটাকে লার্জ স্কেলের যুদ্ধ বাংলাদেশের সাথে বাজিয়ে দিবে। এতে পাইক্যাদের লাভ হচ্ছে যে ওই ইন্ডিয়াকে এখানে ব্যস্ত রাখা, তারা হয়তো ওইখানে কিছু করার জন্য আমাদেরকে মোহরা বানাবে। এই চলতেছে তাদের প্ল্যান। বাকি এখন আপনারা একটু চিন্তা করে দেখুন যে আমার কথাগুলোর সাথে এখনকার বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে এগুলার কোনো মিল আছে কি না। ধন্যবাদ শোনার জন্য। ভারতের সাথে এই সরকার আসার পর সম্পর্কটা কোন তলানিতে গিয়ে ঠেকেছে এটা বোঝার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সম্পর্ক এক্সপার্ট হওয়ার কোনো দরকার নেই। সব মানুষ বোঝে। সবচেয়ে বেশি বোঝে যারা ভারত যাতায়াত করতেন, চিকিৎসা বা বাংলাদেশের প্রচুর সনাতন ধর্মাবলম্বী না, মুসলিম ধর্মাবলম্বী মানুষের ভারতের আত্মীয় স্বজন আছেন, এবং দুই পাশে যারা এতদিন ধরে ফি বছর যোগাযোগ রাখতেন তারা। আমাদের পরিবারেও খুব কাছের দূরের সম্পর্কের মানুষজন বিভিন্ন কারণে বিভিন্ন সময় সনাতন ধর্মাবলম্বী বলেন বা মুসলমান ধর্মাবলম্বী বলেন, তারা কলকাতায় বসবাস করেন। কলকাতা থেকে তাদের জেনারেশন বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে চাকরির সুবাদে। আমরাও গিয়েছি, আমরা চিকিৎসার কারণে গিয়েছি, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়েছে, তারা বছর বছর আসতেন। এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। এগুলো হচ্ছে একেবারে ডিরেক্টলি দেখা। এর বাইরে আর কি হচ্ছে না হচ্ছে, খেলাধুলা কি হচ্ছে, সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের অহেতুক আগ্রহ এবং উস্কানি, এইসব জিনিস দেখেছে বিশ্ববাসী, দেখেছে, নজর রাখছে, এবং বাংলাদেশকে একটা ব্যাটেল ফিল্ড বানানোর চেষ্টা চলছে। কালকে একজন রাজনৈতিক নেতা একটি দলের, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, দেখেছি যে তিনি বলছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের বদলে বাংলাদেশটাকে ব্যাটেল ফিল্ড বানানোর চর্চা চলছে। এবং নিশ্চিতভাবেই ভারতের সংবিধানে সাংবিধানিকভাবে ভারতের সরকারকে একটা অধিকার দেওয়া আছে। আপনারা জানেন কি? সেটা হলো, ভারত যদি কোনোভাবে কোনো দেশ দিয়ে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং নিরাপত্তার হুমকি মনে করে, তাহলে সেই দেশে সে সামরিক হস্তক্ষেপ করতে পারে, যেটা ইসরায়েলের আছে। ইসরায়েল যেই বেসিসে, সংবিধানের যেই বেসিসে তার দেশের সে প্যালেস্টাইনে অভিযান চালাচ্ছে, এবং ইসরায়েলের মানুষজন তাকে, তার সরকারকে সমর্থন করছে। ভারতের ক্ষেত্রেও তাই। এখন এরকম কি কোনো আশঙ্কা বাংলাদেশের ক্ষেত্রে তৈরি হয়েছে কিনা, এই প্রশ্ন ওঠার কারণ আছে। কারণ একই দিনে দুইজন খুব গুরুত্বপূর্ণ মানুষ একটা কথা ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন। প্রথমে আপনারা শুনুন যে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী, তার বক্তব্যটি ছোট্ট করে সামান্য। কোন রকম যদি ইন্টারফেয়ার করে আমার দেশে, আই ডিসাইডেড টু ফাইট দেম। এটা, এই যে সাজ্জাদ আলীর এই বক্তব্য, এটা হঠাৎ করেই চলে এসছে। উনি এত দায়িত্বশীল একটা পদের মানুষ, এটা আমার ঠিক বিশ্বাস হয় না। আমার মনে হয় যে কোনো একটা মানে বিষয় ঘটছে যেটার কারণে উনি এই কথাটা তার মুখ থেকে ঝেড়ে ফেললেন। যদিও একজন ডিএমপি কমিশনার এই ধরনের কথা বলতে পারেন কি পারেন না, এটা সাংঘাতিকভাবেই বিতর্ক উঠেছে। কারণ একজন ডিএমপি কমিশনার তো ওই যুদ্ধের ময়দানে কিছুই না, যুদ্ধের ময়দানে একেবারে খুব ছোটখাটো একটা জিনিস। যুদ্ধের ব্যাপারটা পুরোটাই তো সেনাবাহিনী কেন্দ্রিক অথবা ডিরেক্টলি জনগণ কেন্দ্রিক। এর বাইরে একটি ফটোকার্ড ঘুরছে কালের কণ্ঠে, যেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বলছেন, প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায়, আমরা সামরিকভাবেই তাদের মোকাবেলা করব। আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। বাংলাদেশের জনগণকে ট্রেনিং দেওয়ার কথা বলছে,
এর আগে বিভিন্ন সময় কথা উঠেছে যে যুবক সমাজকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে। তো এই সব কিছুর পেছনে কি কিছু একটা আছে? বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের টক্কর, ভারতীয় গোয়েন্দা সংস্থা বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বলেন, তাদের টক্কর, কখনো কখনো অঘটনের খবর পাওয়া যাচ্ছে, কখনো কখনো ওয়েস্টিনে অঘটনের খবর পাওয়া যাচ্ছে, কখনো কখনো শেরাটনে অঘটনের খবর পাওয়া যাচ্ছে। এগুলো সব কিছুই কি একটার সঙ্গে একটা লতায় পাতায় জড়িত? এই যে সাজ্জাদ আলীর বক্তব্য, মেজর হাফিজের বক্তব্য, গোয়েন্দাদের আনাগোনা, সেভেন সিস্টার নিয়ে অহেতুক বক্তব্য, আমরা কি একটু শঙ্কায় আছি? এবং সেই ধরনের কোনো কিছু হলে যে কোনোভাবেই আমাদের দেশের জন্য এটা ভালো হবে না, এইটা কি শুধু যে যারা রাজনীতি করতে গিয়ে চেয়ার ধরে রাখতে চায় তাদের বলির পাঠা হচ্ছে? যে শুরুতে যেটা বলছিলাম যে বাংলাদেশকে একটা ব্যাটেল ফিল্ড করতে চাচ্ছে এবং সেখানে উস্কানি দিচ্ছে বাংলাদেশেরই কিছু মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।